এই শহরের সবচেয়ে বিলাসবহুল গাড়ি শোরুম এম্পিরিয়েন্ট মোটরসের বাইরে একজন বৃদ্ধ লোক ধীরে ধীরে হেঁটে এলেন। সাদা কুর্তা পায়জামা, কাঁধে পুরনো কাপড়ের ঝোলা আর চোখে শান্তি। শোরুমের কাচের দেয়ালের পেছনে ঝকঝকে নতুন গাড়ি রাখা ছিল। BMW, হন্ডা, মার্সিডিস সবকিছুর দাম কোটি টাকায়। বৃদ্ধ ভেতরে ঢুকতেই গার্ড পথ আটকাল। আরে বাবা, আপনি এখানে কি করতে এলেন? বাইরে পার্কিংয়ে বসে থাকুন, ভেতরে শুধু গ্রাহকরা আসেন। বৃদ্ধ হেসে বললেন, বাবা, আমি গ্রাহকই তো। ভেতরে ম্যানেজারের সাথে দেখা করতে হবে, একটা গাড়ি দেখতে চাই। গার্ড পাশের আরেকজন সিকিউরিটির দিকে তাকে হেসে উঠল। শুনলি বাবা গাড়ি কিনতে এসেছেন, সাইকেলেরটা নাকি? দুজনেই হেসে ফেলল। বৃদ্ধ কিচ্ছু বললেন না, শুধু শান্ত হাসি বজায় রাখলেন এবং বললেন, বাবা, তোমরা হাসো বা কাঁদো, কিন্তু আমি ভেতরে যাবই। ঠিক তখনই ভেতর থেকে একটা কড়া আওয়াজ এলো। বাইরে কি এটা হইচই? আওয়াজটা ছিল কৃতিকা সিংয়ের, শোরুমের সিনিয়র সেলস এক্সিকিউটিভের। হাই হিল, কালো স্যুট আর হাতে ট্যাবলেট নিয়ে তিনি বেরিয়ে এলেন। তিনি বৃদ্ধকে মাথা থেকে পা পর্যন্ত দেখলেন এবং হালকা তাচ্ছিল্য ছুঁড়ে বললেন, বাবা, এই শোরুম গাড়ি বিক্রি করে, চা নয়। আপনার হয়তো ভুল জায়গায় আসা হয়েছে। বৃদ্ধ বিনম্রভাবে বললেন, না মা, আমি সঠিক জায়গাতেই এসেছি। আমাকে এখানকার সবচেয়ে দামি গাড়ি দেখাতে হবে। কৃতিকা হাসি থামাতে পারলেন না। ও সত্যি, আমাদের কাছে সবচেয়ে দামি গাড়ি অনরেলিয়াস X9 আছে, দাম ৩.৫ কোটি। আপনি ক্যাশে দেবেন না চেকে? বৃদ্ধ বললেন, পেমেন্টের চিন্তা করবেন না, আগে গাড়িটা দেখান। কৃতিকা তার সহকারী বিক্রমকে বললেন, একটু গাড়ির কভারটা সরাও, আমাদের ভিআইপি গ্রাহক দর্শন করতে চান। বিক্রম মুচকি হেসে বলল, ম্যাডাম, এটা কি মজা হচ্ছে? এই লোকটাকে তো মনে হচ্ছে ফুটপাত থেকে উঠে এসেছে। কৃতিক বললেন, হ্যাঁ, কিন্তু একটু সময় কাটাতে দোষ কি? দুজন হাসতে হাসতে গাড়ির কাছে গেলেন এবং কভার সরালেন। গাড়ির বডি ঝলসে উঠল। বৃদ্ধ সেটা মন দিয়ে দেখলেন, তারপর আস্তে করে বললেন, এটার ইঞ্জিনের সাউন্ড শুনতে চাই। বিক্রম বিরক্ত হল, বাবা, এটা কোনো লোকাল গাড়ি নয়, এটা বসাও বারণ, এটা শোপিস। বৃদ্ধ বললেন, তোমাদের মালিকের সাথে দেখা করাও, তিনি কথা বুঝবেন। কৃতিকা বিরক্ত হয়ে বললেন, ও গড, এবার ইনি মালিকের সাথেও দেখা করতে চাইছেন। এরপর তিনি রিসেপশনে গিয়ে ফোন তুললেন। স্যার, বাইরে একজন বৃদ্ধ লোক এসেছেন, বলছেন অনেরেলিয়াস X9 কিনতে চান। মনে হচ্ছে মজা করছেন। ফোনের ওপার থেকে আওয়াজ এলো, মজা করতে দিন, কিছুক্ষণ পর নিদেই চলে যাবে। এই আওয়াজটা ছিল অভিষেক মেহরা, শোরুমের জেনারেল ম্যানেজার, এক অহংকারী সেলসকেন্দ্রিক লোক যিনি মানুষকে তাদের পোশাক দেখে বিচার করতেন। কৃতিকা ফোন রেখে বৃদ্ধকে বললেন, ম্যানেজার সাহেব ব্যস্ত আছেন, আপনি অন্য কোনো দিন আসুন। বৃদ্ধ বললেন, আমার আজই দেখা করতে হবে, জরুরি কথা আছে। বিক্রম হেসে বলল, জরুরি কথা হলো আপনার এখান থেকে যাওয়া উচিত। বাবা, বাইরে জল রাখা আছে, পান করুন। এই বলে তারা দুইজন ভেতরে চলে গেলেন। বৃদ্ধ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইলেন, তারপর পাশের চেয়ারে বসে পড়লেন। কিছুক্ষণ পর প্রায় ২৫ বছর বয়সে একটি ছোট ছেলে তার কাছে এলো। নাম রবি তিওয়ারি, নতুন জুনিয়র সেলসম্যান। রবি জিজ্ঞাসা করল, বাবা, সবাই আপনাকে বকছে কেন? আপনার কিছু চাই কি? বৃদ্ধ এসে বললেন, শুধু তোমার ম্যানেজারের সাথে দেখা করতে চাই বাবা। রবি বলল, ঠিক আছে, আমি চেষ্টা করছি। সে দৌড়ে ম্যানেজারের অফিসে গেল। স্যার, বাইরে একজন বৃদ্ধ লোক আছেন, বলছেন গাড়ি কিনতে চান। আমি দেখেছি উনি গরিব দেখতে, কিন্তু যদি সত্যিই হন। অভিষেক চোখ তুলে তাকালেন। রবি, তুমি নতুন এখানে, প্রতি মাসে এমন ১০০ লোক আসে, তোমার কাজ হলো আসল ক্রেতাকে চেনা, এখন যাও আর ওকে বাইরে পাঠিয়ে দাও। রবি তস্তত করে বলল, কিন্তু স্যার, যদি উনি সত্যি অভিষেক মাঝপথে থামিয়ে দিলেন, অনেক হয়েছে, তর্ক করো না, তোমার কাজ করো। রবি বাইরে এলো। বৃদ্ধ তখনও শান্তভাবে বসেছিলেন। সে আস্তে করে বলল, বাবা, উনি বলেছেন আপনি পরে আসুন, উনি এখন ব্যস্ত। বৃদ্ধ মাথা নাড়লেন, ঠিক আছে বাবা, যখন সময় সঠিক হবে তখন দেখা আপনা আপনি হয়ে যাবে। রবি অবাক হয়ে জিজ্ঞাসা করল, আপনার নাম কি? বৃদ্ধ হেসে বললেন,
নাম জানার সময় এখনো আসেনি বাবা। আর এই বলে তিনি তার ঝোলা থেকে একটা ছোট্ট শিল মহর করা খাম বের করলেন। রবিকে বললেন, এটা তোমার ম্যানেজারকে দিও, কিন্তু যখন সে একা থাকবে। রবি খামটা নিল। এর মধ্যে কি আছে? বৃদ্ধ বললেন, উত্তর তার মধ্যে পাবে, শুধু দিয়ে দিও। রবি কিছু বুঝতে পারল না, কিন্তু যখন সে বৃদ্ধের চোখে তাকাল তখন এক অদ্ভুত গভীরতা অনুভব করল, যেন তিনি কোনো সাধারণ মানুষ নন, অন্য কেউ। খামটা তার হাতে ভারী লাগতে শুরু করল। রবি সাবধানে খামটা তার শার্টের পকেটে রাখল। শোরুমের ভেতরে তখনও সেই ভিড়, নতুন গ্রাহক, চায়ের ট্রে, চকচকে টায়ার আর বিক্রির কথা। কিন্তু রবির মনোযোগ এখন অন্যদিকে। প্রতিবার যখন তার আঙ্গুল খামটাকে স্পর্শ করত, তার মনে হতো এর ভেতরে কিছু একটা বড় লুকোনো আছে। প্রায় আধ ঘন্টা পর শোরুমটা একটু শান্ত হলো। অভিষেক মেহরা তার কেবিনে আঁকা ছিলেন। রবি সাহস করে ভেতরে গেল। স্যার, অভিষেক মুখ না তুলেই জবাব দিলেন, কি হলো এবার? ওই যে বৃদ্ধ লোকটা এসেছিলেন, উনি এই খামটা আপনাকে দিতে বলেছেন একা থাকলে দিতে। অভিষেক হেসে বললেন, কেন, এর মধ্যে কি লেখা আছে? দানের আবেদন? এরপর তিনি খামটা নিলেন, শিল ভাঙলেন। ভেতরে শুধু একটা সাদা কাগজ ছিল। তাতে নীল কালিতে কিছু লাইন টাইপ করা ছিল। প্রিয় প্রিয় শ্রী অভিষেক মেহরা, আজ তোমার ব্যবহারে আমি অনেক কিছু বুঝলাম। কাল সকালে তাই আমি অনরেলিয়াস গ্রুপের হেড অফিসে দেখা করব। সেখানে ঠিক হবে ইম্পিরিয়াল মোটরসের ভবিষ্যৎ কার হাতে থাকবে। এস শেখাওয়াত। অভিষেকের মুখ তৎক্ষণাৎ শক্ত হয়ে গেল। সে আবার নামটা পড়ল, এস শেখাওয়াত। তার কপাল কুঁচকে গেল। এই নামটা কোথাও শুনেছে। সে বিড়বিড় করল। হঠাৎ তার মনে পড়ল, অনরেলিয়াস গ্রুপ হল সেই কোম্পানি যার ফ্র্যাঞ্চাইজের উপরেই পুরো শোরুম চলছে। আর এস শেখাওয়াত সেই ব্র্যান্ডের প্রতিষ্ঠাকালীন ডিরেক্টরদের মধ্যে একজন। কিন্তু গত কয়েকদিন বছর ধরে জনসম্মুখে আসেননি। অভিষেক দ্রুত ইন্টারকম তুললেন। কৃতিকা, তাড়াতাড়ি আমার কেবিনে এসো। কয়েক সেকেন্ডে কৃতিকা ভেতরে পৌঁছাল। কি হলো স্যার? অভিষেক ওকে খামটা ধরিয়ে দিলেন। পড়ো এটা। জানো, এই নিশি বৃদ্ধ যিনি সকালে এসেছিলেন, আর এই নাম শেখাওয়াত। এর মানে কি বোঝো? কৃতিকা পড়ে মুখ ফ্যাকাশে হয়ে গেল। স্যার মানে উনি আমাদের... হ্যাঁ। অভিষেক টেবিলে হাত চাপড়ালেন। উনি আমাদের ফ্র্যাঞ্চাইজ মালিকদের মধ্যে একজন। আর আমরা ওনাকে বাইরে বসিয়ে রাখলাম? কৃতিকার গলা কাঁপতে লাগল। এখন কি করবেন স্যার? অভিষেক গভীর শ্বাস নিলেন। কিছু হবে না, এখনও উনি শুধু সতর্ক করেছেন। কালকের মধ্যে আমি সব ঠিক করে দেব। কৃতিকা বলল, কিন্তু কিভাবে? যারা উপর পর্যন্ত পৌঁছায় তারা সব ধাক্কা সামলাতে জানে। কাল উনি যখন আসবেন আমি সরি বলবো। একটু ইমোশনাল ড্রামা, একটু তোষামত, সব ঠিক হয়ে যাবে। কৃতিকা মাথা নাড়ল। কিন্তু স্যার, যদি উনি সরাসরি কর্পোরেট টিমের কাছে বলে দেন? অভিষেক হাসলেন। তাতেও আমার কাছে একটা প্ল্যান আছে। ওনার বয়স বেশি হওয়ার সুযোগ নেওয়া যেতে পারে। যদি উনি কোনো দাবি করেন, আমি বলবো কোনো ভুয়ো লোক ওনার নাম ব্যবহার করছে। পুরনো কৌশল কাজ করবে। কৃতিকা চুপ করে রইল। সে জানত স্যারের আত্মবিশ্বাস অনেক সময় অহংকারের সীমা ছাড়িয়ে যায়। এই সময়ের মধ্যে রবিবা বাইরে দাঁড়িয়ে সব সাবজেক্ট রিগার্ডিং মিস্টার এস শেখাওয়াতস ভিজিট টু ইম্পেরিয়াল মোটরস। প্রিয় স্যার, আজ একজন বৃদ্ধ ব্যক্তি এসেছিলেন যিনি নিজেকে শ্রী শেখাওয়াত বলছেন। স্টাফরা তার সাথে অনুচিত ব্যবহার করেছে। তাকে শোর থেকে প্রায় বের করে দেওয়া হয়েছিল। আমি এই মেল লিখছি যাতে সত্যিটা আপনার সামনে পৌঁছায়। রবি তিওয়ারি, জুনিয়র সেলস এক্সিকিউটিভ। সে মেল পাঠিয়ে দিল। বুক ধরপড় করছিল, কিন্তু আত্মা হালকা লাগছিল। পরদিন সকালে 10টায় শোরুমের গেটে সেই বৃদ্ধ আবার এলেন, কিন্তু এবার একা ছিলেন না। পেছনে 4টি গাড়ি থামল। কালো স্যুটে কিছু কর্মকর্তা নামলেন। গার্ড হতবম্ব হয়ে গেল। কৃতিকা আর বিক্রমের মুখ থেকে রং উড়ে গেল। আর অভিষেক মেহরা, যার হাসি গতকালও এত উজ্জ্বল ছিল, তার ঠোঁট শুকিয়ে গেল। বৃদ্ধ সোজা ভেতরে এলেন এবং বললেন, শ্রীয়াভিষেক মেহরা কোথায়? তার গলায় এখন কোনো নরম ভাব ছিল না। সেই কণ্ঠস্বর ছিল আদেশের। পুরো শোরুম নিস্তব্ধ ছিল। কাছের দেয়ালে শুধু তার চলার শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল, যেন প্রতিটি প্রতিধ্বনি বলছে,
মানবতার গাড়ি সবার আগে চলে। অভিষেক ধীরে ধীরে তার কেবিন থেকে বেরিয়ে এলেন, মুখে কৃত্রিম হাসি সেটে। নমস্কার স্যার, কাল যা হয়েছে সেটা একটা ভুল বোঝাবুঝি ছিল স্যার, স্টাফের। শেখাওয়াত হাত তুলে থামিয়ে দিলেন। তার চোখে ছিল শীতলতা। ভুল শুধু স্টাফের নয় মেহরা সাহেব, ভুল তোমার চরিত্রে ছিল। অভিষেক থতমুখে খেয়ে গেলেন। স্যার, আমি কসম করে বলছি। কসম পরে খাবে। আরও গভীর হল। আগে এটা বলুন, যখন কোনো লোক সাধারণ পোশাকে আসে তখন আপনি তাকে গ্রাহক মানেন? কৃতিকার বিক্রম এক কোণে দাঁড়িয়ে সব শুনছিল। কৃতিকার গলায় ঘাম নেমে এসেছিল। শেখাবাত এগিয়ে গেলেন এবং শোরুমের মাঝখানে থামলেন। তিনি চারপাশে তাকালেন। প্রত্যেক কর্মচারী মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়েছিল। এটা সেই শোরুম যা আমি ২০ বছর আগে শুরু করেছিলাম। তখন এখানে মাত্র ২টো গাড়ি ছিল আর ৫ জন লোক। আমরা একটা স্বপ্ন দেখেছিলাম যে গ্রাহক যে অবস্থাতেই আসুক তাকে সম্মান দেয়া হবে। কিন্তু এখন? তিনি থেমে অভিষেকের দিকে তাকালেন। এখন এখানে শুধু অহংকার বিক্রি হচ্ছে। অভিষেকের গলা কাঁপতে লাগল। স্যার, প্লিজ আমাদের একটা সুযোগ দিন, কালকের দিনটা সত্যিই খুব খারাপ ছিল। হ্যাঁ, শেখাবাত বললেন, কিন্তু খারাপ দিন মানুষকে চেনার কাজ করে। আর কাল আমি তোমাকে চিনেছি। এই সময় তার সাথে আসা কর্মকর্তা ফাইলটা টেবিলে রাখলেন। তিনি বললেন, সেল, আমরা গতকালের পুরো সিসিটিভি ফুটেজ দেখেছি, সবকিছু রেকর্ডে আছে। অভিষেকের মুখের রং উড়ে গেল। কৃতিকার শ্বাস আটকে গেল। আমি শেখাওয়াত মাঝখানে থামিয়ে দিলেন। এখন ভুল মানার সময় নয়, এখন জবাব দেওয়ার সময়। তিনি পেছনে দাঁড়ানো রবির দিকে ইশারা করলেন। এসো বাবা। রবি চমকে উঠল, ধীরে ধীরে এগিয়ে গেল। শেখাওয়াত হেসে বললেন, এটাই সেই ছেলে যে আমাকে মিথ্যা নয়, সত্যি দিয়ে মেলালো, যে আমার অপমান ঢাকার চেষ্টা করল না, বরংকে সত্যি বলল। পুরো স্টাফ স্তব্ধ হয়ে গেল। কৃতিকা ফিসফিস করল, রুবি মিল করেছিল। শেখাবাত অভিষেকের দিকে তাকালেন। জানিস মেহেরা, তোমার শোরুমে সবচেয়ে নিচের পদে বসা মানুষটাই সবচেয়ে উঁচু প্রমাণিত হল। এরপর তিনি ফাইল খুললেন এবং বললেন, আজ থেকে রবি এই শোরুমের ম্যানেজার। থেকে ইম্পিরিয়াল মোটরসের ম্যানেজমেন্ট স্ট্রাকচার বদলে দেওয়া হচ্ছে। অভিষেক মেহরা, তুমি তাৎক্ষণিক প্রভাব থেকে সাসপেন্ড হলে। অভিষেক হতবাক হয়ে গেল। স্যার, প্লিজ, আমার পরিবার আছে। তোমার কেরিয়ার শেষ হচ্ছে না, শেখাবাত শান্ত স্বরে বললেন। শুভ, এখন তোমাকে আসল কাজ বুঝতে হবে। তুমি আগামী ৬ মাস সার্ভিস সেকশনে কাজ করবে, গাড়ির ধুলো পরিষ্কার করবে, গ্রাহকদের চা আনবে এবং শিখবে যে আসল ইজ্জত কী জিনিস। শোরুমের নিস্তব্ধতা নেমে এলো। কৃতিকার চোখে জল ছিল। শেখাবাত তার দিকে তাকালেন। আর তুমি, মিস কৃতিকা, তোমাকে আরও একটা সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু মনে রাখবে, পরের বার যদি কোনো ভুল করো, গ্রাহককে তার পোশাক দেখে বিচার করা হয়, তবে তুমি বাইরে থাকবে। কৃতিকা মাথা ঝুঁকিয়ে বলল, সরি স্যার, আমি বুঝে গেছি। এরপর শেখাবাত রবির দিকে ফিরলেন। রবি, তুমি সত্যের মূল্য দাওনি, বরং উপার্জন করেছ। আজ থেকে তুমি এই শোরুমের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। রবির চোখ বড় হয়ে গেল। স্যার, আমি তো নতুন। হ্যাঁ, কিন্তু তোমার কাছে সেই জিনিস আছে যা এখানে কারো কাছে নেই, মানবতা। কৃতিকা আস্তে করে বলল, রবি, তুমি যা করলে তা কেউ করতে পারত না। রবি জবাব দিল, আমি শুধু সেটাই করলাম যা সঠিক মনে হলো। শেখাবাত শেষবারের মতো অভিষেকের দিকে তাকালেন। মনে রাখবে মেহেরা, ব্র্যান্ডের আসল দাম গাড়িতে থাকে না, বরং সেই হাতে থাকে যারা তাকে সম্মান দিয়ে স্পর্শ করে। তিনি তার লাঠি তুললেন এবং দরজার দিকে হাঁটতে শুরু করলেন। প্রতিটি পদক্ষেপের শব্দ শোরুমের মেঝেতে প্রতিধ্বনিত হচ্ছিল, যেন প্রতিটি গুঞ্জন বলছিল, মানবতার গাড়ি সবার আগে চলে। ৩ সপ্তাহ কেটে গেছে। শোরুমের পরিবেশ এখন আগের মতো নেই। প্রত্যেকেই একটু বেশি বিনয়ী, একটু বেশি সতর্ক হয়ে গেছে। ইম্পিরিয়াল মোটরসের বোর্ড এখন আরও উজ্জ্বল হয়ে উঠেছে, কিন্তু এখন এর উজ্জ্বল শুধু গাড়ি থেকে নয়, রবির সততা থেকেও। রবি এখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। কর্মচারীরা তাকে স্যার বলতে শুরু করেছে, কিন্তু সে সবসময় হেসে বলতো,
আরে স্যার বলো না, রবি বললেই ঠিক আছে। সে প্রতিদিন সকালে সবার আগে আসত, শোরুমের লাইট জ্বালাতো এবং সেই পুরনো জায়গায় 5 মিনিট দাঁড়িয়ে থাকত, যেখানে শেখাওয়াত সাহেব বসেছিলেন। তার জন্য সেই জায়গা এখন কোনো মন্দিরের চেয়ে কম ছিল না। একদিন কৃতিকা এসে বলল, রুবি, আজ তোমার অনেরিলিয়াস হেড অফিস থেকে ডাক এসেছে। রুবি একটু অবাক হলো। আমার কেন? কৃতিকা বলল, বলতে পারছি না, শুধু বলেছেন মিস্টার শেখাওয়াত নিজে দেখা করতে চান। কাচের উঁচু বিল্ডিং। হুলো গাড়িটা যেন চলতে থাকে। তিনি ফাইলটা রবির দিকে বাড়িয়ে দিলেন। এটা আমার ট্রাস্টের ফাইল, অনরিলিয়াস ফাউন্ডেশন। আমি চাই তুমি এতে ডাইরেক্টর ইনচার্জ হিসাবে কাজ শুরু করো। রবির ঠোঁট শুকিয়ে গেল। স্যার, কিন্তু আমি তো একজন সেলসম্যান ছিলাম। শেখাওয়াত বললেন, এখন তুমি একটা দৃষ্টান্ত, আর কোম্পানির দৃষ্টান্তও দরকার, শুধু ম্যানেজার নয়। রবির চোখ ভিজে এলো। সে শুধু বলল, আমি ওয়াদা করছি স্যার, কখনো মিথ্যার কাছে নত হব না। শেখাওয়াত মাথা নাড়লেন। আমি জানি, তাই তো তোমাকে বেছে নেওয়া হয়েছে। অভিষেক এখন সার্ভিস সেকশনে, গ্রাহকদের গাড়িতে ডাস্টার। আমি জানি, তাই তো তোমাকে বেছে নেওয়া হয়েছে। অভিষেক এখন সার্ভিস সেকশনে গ্রাহকদের গাড়িতে ডাস্টার চালাচ্ছিল। মাঝে মাঝে অন্য স্টাফরা তার দিকে তাকিয়ে হাসত, কিন্তু সে এখন কিছু বলতো না। সে চুপচাপ কাজ করত, প্রতিটি ভুল শুধরে নেওয়ার চেষ্টা করত। একদিন রবি সার্ভিস এরিয়ায় গেল। অভিষেক স্যার? অভিষেক চমকে উঠল। অনেক সপ্তাহ পর কেউ তাকে স্যার বলল। আমি শুধু এটুকু বলতে এসেছিলাম, রবি বলল। আমি তোমার জায়গা নিচ্ছি না, আমি শুধু সেটাই করছি যা তুমি আমাকে শিখিয়েছিলে। কাজে মনোযোগ রাখো। অভিষেক তার দিকে তাকালো, চোখে হালকা জল। রবি, যদি তুমি সত্যি না বলতে, তবে আমি কখনো নিজের ভুল দেখতে পেতাম না। তুমি আমাকে ফেলাওনি, জাগিয়েছ। রবি হাসল। তাহলে আমরা দুজনেই কিছু শিখলাম, অভিষেক বলল। হ্যাঁ, একটা জিনিস অবশ্যই শিখলাম, পোশাক নয়, চরিত্রকে চেনো। দুজন হাত মেলালো। কৃতিকা পাশে দাঁড়িয়েছিল, তার চোখেও এক ধরনের শান্তি ছিল। রাতে যখন রবি বাইরে বেরোল, তখন পার্কিংয়ে একটা গাড়ি দাঁড়িয়েছিল, কালো, পুরনো, কিন্তু চকচকে। সেটা সেই গাড়ি ছিল যাতে শেখাওয়াত সাহেব প্রথম দিন এসেছিলেন। তার বোনেটে একটা ছোট খাম রাখা ছিল। রবি সেটা তুলল। ভেতরে শুধু একটা লাইন লেখা ছিল, যখন পৃথিবী তোমাকে চিনতে শুরু করবে, তখনও সেটাই থেকো যা তখন ছিলে যখন কেউ জানত না। এস শেখাওয়াত। রবি হাসল, খামটা পকেটে রাখল এবং আকাশের দিকে।